নমস্কার বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে লাস্ট এক সপ্তাহে বেশ কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন করেছেন, যেই কোশ্চেনগুলো আজকের বর্তমান মার্কেট কন্ডিশনে আপনাদের যথেষ্ট পরিমাণে কিছু নলেজ গেইন করতে পারে এবং খুবই ইনফরমেটিভ কোশ্চেন, যেগুলো আপনাদের পোর্টফোলিওতে একটা পারফেক্ট ডিসিশন মেকিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল রাখতে পারে। যেরকম আজকেই একজন কোশ্চেন করেছেন যে এই আরবিআই পলিসির জন্য ইন্ডিয়ান ইকুইটি মার্কেট কিরকম ভিউ রাখতে হবে, অথবা এই পলিসির জন্য কোন সেক্টর সব থেকে বেশি পজিটিভ সেন্টিমেন্ট দেখাতে পারে। তার সাথে এফআইআই ডাটা অ্যানালাইসিসের জন্য বলেছেন যে 4 থেকে 5 দিন ধরে যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে এফআইআই কন্টিনিউ ইনফ্লো করছে, তাহলে কি এই এফআইআই ইনফ্লোর জন্য ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে আবার বড় ধরনের পজিটিভিটি অথবা বুল মার্কেটে ট্রেন্ড আসার কতটা স্কোপ রয়েছে, অথবা ইথানল সেক্টর নিয়ে বর্তমানে আমার কি ভিউ রয়েছে, কারণ ইথানল সেক্টরে বেশ কিছু ডামাডোল দেখা যাচ্ছে। তো এই সমস্ত ইনফরমেটিভ কোশ্চেনগুলোর আমার তরফ থেকে কিছু কোয়ালিটি অ্যান্সারের মাধ্যমে আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, সবার প্রথম যে কোশ্চেনটা এসেছে, আরবিআই পলিসি আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য কতটা পজিটিভ হতে পারে এবং কোন সেক্টর সব থেকে বেস্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। আরবিআই গভর্নরের যে পলিসি রিভিল করেছে সেই হিসেবে কোন সেক্টর নিয়ে তিনি বেশি বুলিশ টাইপের ভিউ দিয়েছেন। তো সবার প্রথমে বলি, পলিসি বর্তমানে আনচেঞ্জ রাখা হয়েছে, মানে ইন্টারেস্ট রেট সাইকেলে কিছু চেঞ্জ করা হয়নি। তার মানে মার্কেট এটাকে অ্যাকচুয়ালি পজিটিভ হিসেবে নেবে, কারণ প্রত্যেকটা নেগেটিভ নিউজের মধ্যে যদি কোনো ধরনের নেগেটিভ নিউজ না থাকে, পজিটিভ নিউজ নাও আসে, তাহলেও কিন্তু মার্কেট সেটাকে পজিটিভ হিসেবে নেওয়ার চেষ্টা করবে। তো আরবিআই রেপো রেট আনচেঞ্জ ইন্ডিয়ান মার্কেটের জন্য অ্যাভারেজ আমি বলবো পজিটিভ সাইড। আর আরবিআই গভর্নর এটাও বলেছেন যে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমে বর্তমানে যথেষ্ট পরিমাণে লিকুইডিটি থাকলেও যদি ভবিষ্যতে আরও লিকুইডিটির প্রয়োজন হয়, তাহলে আরবিআই সেটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যে কারণে ব্যাংকিং সেক্টর বা টোটাল যদি আমি এনবিএফসি সেক্টরটাকে দেখি, ফিনান্সিয়াল সেক্টর, টোটাল সেক্টর নিয়ে আমি আগেও বলেছিলাম, এবং বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো টপ লেভেলের ফান্ড ম্যানেজারদের সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন কিন্তু আপনারা ব্যাংকিং সেক্টরে দেখতে পাবেন। আমার মত অনুযায়ী আমি মনে করছি ব্যাংকিং সেক্টরে এখনো অপরচুনিটি রয়েছে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন। কিছু কোম্পানি নিয়েও ডিসকাস করব, তবে এই কোনো কোম্পানিকে আমার তরফ থেকে বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, জাস্ট ইলাস্ট্রেশন পারপাস আমি আমার ভিউটা আপনার সাথে শেয়ার করব। আর এই আরবিআই পলিসির আরো ডিপ পয়েন্টস আমি এই ভিডিওরই একদম লাস্ট পার্টে 4-5টা ইনফরমেশন শেয়ার করব। খুব বেশি একটা পয়েন্টসকে খুব বেশি টানছি না। যারা এই বিষয় নিয়ে জানতে চাইছেন ভিডিওটা লাস্ট অব্দি দেখুন, লাস্ট পয়েন্টে সে সমস্ত পয়েন্টসগুলো ডিসকাস করে দেবো। নেক্সট কোশ্চেন করেছেন অপরূপ সর্দার। তার কোশ্চেন রয়েছে ইউএস ইরান ট্রেড ডিল অথবা ইউএস ইরান যে কনফ্লিক্টটা চলছে এবার কি তাহলে ফাইনাল হতে চলেছে। দেখুন, লেটেস্ট নিউজ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এই পজিটিভ অথবা নেগেটিভ নিউজ, তার যে স্ট্যান্ডকে তিনি বারবার চেঞ্জ করছেন, এটাকে ইউজ করে তিনি অ্যাকচুয়ালি মার্কেটকে ম্যানিপুলেশন করছেন, এবং $9 বিলিয়ন নাকি তিনি জাস্ট মার্কেট ম্যানিপুলেশন করে তিনি কামিয়েছেন। তো আমি বলবো এই সমস্ত নিউজকে সাইডে রাখুন। আলটিমেটলি আপনার কোম্পানি যদি কোয়ালিটি থাকে, এই নিউজ একদিন মার্কেট রিয়াক্ট করা বন্ধ করে দেবে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলছে, কিন্তু মার্কেট সেটাকে কোনো রিয়াক্ট করছে না। তো সেরকম টাইপেরই যুদ্ধ থামলে তো পজিটিভ সাইড, না থামলেও মার্কেট একসময় এটাকে অ্যাভয়েড করা শুরু করবে। তো এসব নিউজকে সাইডে রেখে দিন। কোয়ালিটি কোম্পানি হলে 2 মাস বা 3 মাস পরে অটোমেটিক কোম্পানি উপরে চলে যাবে, যদি আপনার কোম্পানিতে আর্নিং পোটেনশিয়াল থাকে। নেক্সট একজন কোশ্চেন করেছে, এনার রয়েছে XBY কিছু একটা ওনার ইমেল আইডি হবে, সেটা @অমুক। তো তার কোশ্চেন রয়েছে ইথানল সেক্টরে এখন কি করা উচিত, এটা কি একটা সুযোগ নাকি রিস্ক। উনি স্পেসিফিক আরো অনেক পয়েন্টস লিখেছেন। উনি মেন বক্তব্য এটা বলতে চাইছেন যে কেজরিওয়াল যে E20 নিয়ে এত মাতামাতি করছে, বা টোটাল ইন্ডিয়াতে E20 নিয়ে বেশ কিছু হাঙ্গামা চলছে, তো তাহলে কি ইথানল সেক্টরে আমাদের যে ভিউটা ছিল, E85 যে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি আসার কথা ছিল, তাহলে কি সেখানে কোনো রোকটোক আসতে পারে, তাহলে কি ইথানল সেক্টরের জন্য নেগেটিভ নাকি এখনো পজিটিভ। তো দেখুন, ইথানল সেক্টর ওভারঅল সেক্টর যদি আমি দেখি, 20% ইথানল বর্তমানে পাইল হচ্ছে, সরকার যে ডাটা দিচ্ছে সেই হিসেবে। তো এই 20% পাইল তো কন্টিনিউ হতে থাকবে, এ নিয়ে কোনো ডাউট নেই। কারণ E20 কম্প্যাটেবল যদি আমি ইঞ্জিন দেখি, তাহলে সমস্ত 2023-এর পরের থেকে সমস্ত গাড়ি বর্তমানে E20 ফুয়েল নিতে পারবে। তো সেই হিসেবে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর এটা যদি পাইল হতে থাকে, তাহলে এই লেভেলের পাইলের ডিমান্ড কন্টিনিউ বাড়বে। কেন?
কারণ যতগুলো গাড়ি বর্তমানে ইন্ডিয়াতে রয়েছে ধীরে ধীরে আরো নতুন গাড়ি আসবে, তো 20% পাইল হলেও কিন্তু ইথানলের ডিমান্ড বাড়তে চলেছে, কারণ এই টোটাল ইন্ডাস্ট্রিটাই কিন্তু আন্ডার পেনিট্রেট। তো হিউজ পরিমাণে গ্রোথের অপরচুনিটি তো দেখা যাচ্ছে। তবে যে E85 এর জন্য যে বড় একটা বেনিফিট পাওয়ার কথা ছিল, সেখানে কিছুটা রোকটোক আসলেও আসতে পারে। যে কারণে আমি বলবো ইথানল সেক্টরে ইনভেস্টেড থাকতে হলে সেই টাইপের কোম্পানিগুলোর সাথে থাকুন যে কোম্পানিগুলো ভ্যালুয়েশন হিসেবে অন্ততপক্ষে রিজনেবল পজিশনে রয়েছে বা সস্তা রয়েছে, এবং যে কোম্পানিগুলো ইথানলের সাথে সাথে আদার্স বিজনেসেও ডাইভার্সিফিকেশন মেনটেন করে। যেমন আমি দুটো কোম্পানি আপনার সাথে শেয়ার করেছিলাম যে দুটোতে আমার এক্সপোজার রয়েছে। আমার দ্বারা কোনো মতে ইনফ্লুয়েন্সে কোনো ডিসিশন নেবেন না, শুধুমাত্র ইলাস্ট্রেশন পারপাস বুঝবেন। আমি একটি কোম্পানি যেটা বলেছিলাম ইআইডি পেরি, তো ইআইডি পেরি যদি আপনি হোল্ডিং কোম্পানি দেখেন, যেখানে খুব সম্ভবত করমন্ডল ইন্টারন্যাশনালে এই কোম্পানির 58% পার্সেন্টেজ তারা হোল্ড করছে। আর করমন্ডল ইন্টারন্যাশনালের টোটাল কোম্পানিটার যা ভ্যালু আছে তার 58% ক্যালকুলেশন করে দেখুন, হোল্ডিং ভ্যালুয়েশন কিন্তু কোয়ালিটি পজিশন। তো সেই হিসেবে আমি বলবো এই কোম্পানিটাকে আমরা চেক আউট করতে পারি, ইআইডি পেরি। আর মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি, কোয়ালিটি কোম্পানি। আরেকটি কোম্পানি বলেছিলাম ডালমিয়া ভারত সুগার। ডালমিয়া ভারত সুগারে কিন্তু সুপার ডুপার লো ভ্যালুয়েশন, যে কারণে আমার মনে হয় ডাইভার্সিফিকেশনের সাথে সাথে কোম্পানি আদার সেগমেন্টে ক্যাপেক্সও করছে, ইথানলও ক্যাপেক্স বাড়াচ্ছে, সে কারণে ডালমিয়া সুগারকে আমরা চেক আউট করতে পারি। আর অন্য কোম্পানিগুলোতে রিস্ক থাকলেও থাকতে পারে। আচ্ছা, অনেকে কোশ্চেন করেছিলেন প্রাজ ইন্ডাস্ট্রি নিয়ে কি করা উচিত। দেখুন, ইথানল সেক্টরে ইন্ডিয়াতে একমাত্র কোম্পানি যারা এই ইথানলের প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং করে, মানে প্ল্যান্ট তৈরি করে এই কোম্পানি। তো ইথানলের নতুন ক্যাপাসিটি করতে হলে এদের কাছ থেকে প্ল্যান্ট বানাতে হবে। তো সেই হিসেবে কোম্পানি অ্যাভারেজ ঠিকঠাক, এফআইআই ডিআই তাদের স্টেক মেনটেন করছে, আমার মনে হয় অ্যাভারেজ ঠিকই আছে। শুধু আগের বুল মার্কেটে একটা অতিরিক্ত পারফরমেন্স ছিল যে কারণে একটু রিস্কি লাগে, এছাড়া আর কিছু নয়। নেক্সট কোশ্চেন করেছেন টাটা মোটরস এখন কি করব। দেখুন, টাটা মোটর যে লেভেলে গাড়িতে এক্সপেনশন করছে, আপনি যদি বর্তমানে একটু রাস্তাঘাটে ফলো করেন, সবার প্রথমে মারুতির গাড়ি চারিদিকে দেখতে পাবেন, তারপরে আপনি দেখতে পাবেন হুন্ডাইয়ের গাড়িগুলো, তারপর দেখতে পাবেন বর্তমানে টাটা মোটর হুন্ডাই, এই দুটো কোম্পানির গাড়ি কিন্তু বর্তমানে একটা ভালো পজিশন রাখছে। আর টাটা মোটর ইভি বিজনেস সেগমেন্টে যেভাবে এক্সপেনশন করছে টপ পজিশনেও রয়েছে, আর দিল্লির পলিসির কারণেও বেনিফিট পাবে। তো আমার মনে হয় টাটা মোটরস ভালো কোম্পানি, আমরা চেক আউট করতে পারি, তো ভয়ের কিছু কোম্পানিতে নেই। নেক্সট একজন কোশ্চেন করেছেন, এটা আমি স্ক্রিন শেয়ার করেও আপনাদের বোঝাবো, যে এফআইআই যে লাস্ট 4-5টা ট্রেডিং সেশন ধরে কন্টিনিউয়াসলি, অ্যাকচুয়ালি 6টা ট্রেডিং সেশন ধরে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান মার্কেটে বাইং করছে। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমি এফআইআই এর ক্যাশ মার্কেটের ডাটা দেখাই, আমি এখানে ক্যাশ সেগমেন্টে এসেছি এবং ডেইলি ডাটার মধ্যে আমি আসছি। তো ডেইলি ডাটাতে যদি আমি আসি, এখানে আপনারা দেখুন ব্যাক টু ব্যাক 6খানা ট্রেডিং সেশন ধরে 28শে জুলাই থেকে শুরু করে কন্টিনিউয়াসলি 6খানা ট্রেডিং সেশনে এফআইআই বাইং করেছে। যেখানে কালকে মানে 4 তারিখ এফআইআই 2400 কোটির বাইং রয়েছে ক্যাশ মার্কেটে, 3 তারিখে 922 কোটির ক্যাশ মার্কেটে বাইং রয়েছে, 31শে জুলাই রয়েছে 277 কোটি, 30 তারিখে অনেক হাই ভলিউম ছিল 3623 কোটি, 29 তারিখেও 2900 কোটি এবং 28 তারিখে, তার মানে ব্যাক টু ব্যাক 6খানা ট্রেডিং সেশন ধরে এফআইআই ক্যাশ মার্কেটে বাইং করছে। তো সেই হিসেবে আমি মনে করছি যে এফআইআই অলরেডি ইন্ডিয়ান মার্কেট নিয়ে পজিটিভ হওয়া শুরু করেছে, এবং একটা দিন না একটা দিন তো তাদের পজিটিভ হতেই হবে। কেননা দেখুন, আবার যদি 2-4 দিন নেগেটিভ আসেও আমার মনে হয় পজিটিভ এসে যাবে খুব তাড়াতাড়ি, কেননা ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন রিজনেবল রয়েছে, লাস্ট 2 বছরে গ্লোবাল মার্কেটের এগেনস্টে আন্ডার পারফরমেন্স রয়েছে, এবং ডলারের এগেনস্টে ইন্ডিয়ান রুপিস কারেকশন ভালো লেভেলের করেছে, এবং কোরিয়ান মার্কেট, তাইওয়ান মার্কেট এআই ডেভেলপমেন্টের জন্য যে বেনিফিট পাচ্ছিল, কোরিয়ান মার্কেটে আমরা রিস্ক দেখতে পেয়েছি মাঝখানে দুটো ট্রেডিং সেশনে কন্টিনিউয়াসলি লোয়ার সার্কিটের জন্য কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার জন্য ট্রেডিং ক্লোজ করা হয়েছিল। তো সেই হিসেবে আমি বলবো ওখান থেকে টাকা যখনই রিভার্স করবে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু টাকা আসবে, এ নিয়ে কোনো ডাউটই নেই। তো আজ না হোক কাল, 2টো কোয়ার্টার পরে হলেও এফআইআই ইন্ডিয়ান মার্কেট নিয়ে বুলিশ হবে, তখন মার্কেট একটা ভালো র্যালি নেওয়ার স্কোপ থাকতে পারে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন। আর একজন কোশ্চেন করেছেন মার্কেটে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বেসিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, মার্কেটের ট্রেন্ডিং নিউজগুলো আমরা কোথা থেকে দেখব। দেখুন, আমি একটা সিম্পল পয়েন্টস বলি, নিউজকে ফলো করে আজ অব্দি কখনো বড় প্রফিট কেউ কামাতে পারেনি, কারণ নিউজ তখন আসে যখন অলরেডি গেম প্লে হয়ে যায়। তো নিউজকে কখনোই আমরা ফলো করব না। মাথা রাখবেন, মার্কেটে আজকে যেরকম 10টা নেগেটিভ নিউজও দেখাতে পারি, এই মুহূর্তে আমি 10টা পজিটিভ নিউজও দেখাতে পারি।
যদি মার্কেট কালকে 5% ডাউনে ওপেনিং হয়, তাহলে লোকেরা বাছাই করে করে বা নিউজ চ্যানেলে বাছাই করে করে নেগেটিভ গুলো শোনাবে যে দেখুন এই কারণের জন্য মার্কেট নেগেটিভে গেছে। আবার যদি কালকে মার্কেট 5% উপরে ওপেনিং হয়, তাহলে বাছাই করে করে সবাই টিআরপির জন্য এমন একটা ভান করবে যে তারা জানে যে কোন কোন কারণের জন্য মার্কেট নেগেটিভে গেছে। অ্যাকচুয়ালি কেউ জানে না, কারণ একদিন অথবা এক সপ্তাহে মার্কেট কোথায় যাবে এটা অনেকে তো যারা অপশন ট্রেডিং করে বা ইন্টারডে ট্রেডিং করে তারা তো ডেইলি বলতে পারে যে কোথায় যায়, কিন্তু মাথায় রাখবেন সমস্ত ফেক। কারণ একদিন অথবা এক সপ্তাহে মার্কেট অথবা কোনো স্পেসিফিক স্টক কোথায় যাবে এটা দুজন বলতে পারবে। এক হচ্ছে যারা মিথ্যুক তারা, আর একজন হচ্ছে ভগবান। এই দুজন ছাড়া কেউ জানে না। আর আরেকটা জিনিস তো আমি এর আগেও বলেছি যে লাস্ট 42 বছরের ডাটা রয়েছে, তারা সেবি ডাটা এবং তার সাথে জেরোধার ডাটা, সমস্ত ডাটাই বলছে যে রিটেল ইনভেস্টর 99% রিটেল ইনভেস্টর অ্যাকচুয়ালি পয়সা কামায়ও না। অ্যাকচুয়ালি 95% লোক পয়সা লস করে, আর যারাও পয়সা কামায় তার মধ্যে 95% লোক তারা লং টার্ম টাইম পিরিয়ডে তারা ব্যাংক নিফটিকে বিট করতে পারে না। তো ফিউচার অ্যান্ড অপশন তো ছাড়ুন, একমাত্র রাকেশ ঝুনঝুনওয়ালা এবং রাধাকৃষ্ণ দামানি ছাড়া ইন্ডিয়াতে কেউ এ সমস্ত করে পয়সা কামাতে পারেনি। যারা বলছে পয়সা কামাচ্ছে তারা মিথ্যা কথা বলছে, কারণ সেবি কোনো ডাটা কিন্তু বলে না যে তারা পয়সা কামাচ্ছে। সাবধানে থাকবেন, বড় বড় স্ক্রিনশটের থেকে সাবধান। অ্যাকচুয়াল পয়সা কামাতে হলে আপনাকে মার্কেটের ভ্যালু বুঝতে হবে, কারণ ভ্যালু যদি না বুঝছেন, প্রাইস স্ট্রাকচার না বুঝছেন, তাহলে পয়সা কিভাবে কামাবেন? একদিন কামাবেন, দুদিন কামাবেন, 3 দিনের দিন সমস্ত পয়সা হারিয়ে যাবে। তো এই সমস্ত ট্রেন্ডিং নিউজ দেখা বন্ধ করে দিন, দরকারই নেই। আমি লাস্ট 9 বছর ধরে এই মার্কেট থেকে পয়সা কামাচ্ছি। বর্তমানে আমার সংসার বলুন বা আমার যা কিছু বলুন, আমার যা অ্যাসেট রয়েছে সব এই মার্কেট থেকে জেনারেট করা। তো আমি অন্ততপক্ষে এটুকু বুঝি যে আমি এত বছরের নিউজকে আমি কখনো ফলো করিনি, এবং ভগবানের কৃপায় অন্ততপক্ষে বলতে পারি, এবং আমার এক্সপিরিয়েন্স এবং নলেজকে ইউজ করে কোনো ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস বাদ দিয়ে বা অপশন ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং বাদ দিয়েও আমি আমার এক্সপেন্সেসকে খুব আরামসে চালাতে পারছি। তো আমার কোনো টেনশন কিন্তু হয় না, কখনো মাথার চুল ছিঁড়তে হয় না যে আজকে মার্কেট 5% নেগেটিভ হলে আমার কি হবে, কারণ আমার কোম্পানি ভালো, আমার কোনো তাড়াহুড়ো নেই, কারণ আমার একদিন অথবা 3 দিনের ভিউ থাকে না। তো এইসব নিউজকে দেখা বন্ধ করে দিন। আচ্ছা, ভিডিওর একদম লাস্ট পার্টে আরবিআই যে পলিসি আজকে রিলিজ করেছে, সেই পলিসি হিসেবে আমি 4টে পয়েন্টস বলবো, মেইন পলিসির 4টে পয়েন্টস। তো সবার প্রথম, এমপিসির সমস্ত মেম্বারসদের সহমত ছিল এই পলিসিতে, মানে রেপো রেটকে আনচেঞ্জ রাখার জন্য, মানে সকলে মিলে বহুমত, মানে সকলে বলছে যে এটা আনচেঞ্জ করা উচিত। তো সকলের ডিসিশন এই ভিউটা এসেছে। নেক্সট Q3 পর থেকে ইনফ্লেশন কমার সম্ভাবনার কথা বলা হয়েছে। এই কোয়ার্টারে এবং নেক্সট কোয়ার্টারে একটু হাই লেভেলের ইনফ্লেশন আসতে পারে, এবং সেটা খুবই হাই লেভেলের, কারণ ইন্টারেস্ট রেট সাইকেল এবং ইউএস মার্কেটের বিভিন্ন কিছু, ইন্টারেস্ট রেট সাইকেল না, ইউএস মার্কেট, ইউএস এবং ইসরায়েল এবং ইরানের যে কনফ্লিক্ট চলছে সেটার নিউজের জন্য এই ক্রুড অয়েলের যে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে তার কারণে এই কোয়ার্টারে ইনফ্লেশন একটু ট্রিগার করতে পারে। তবে নেক্সট কোয়ার্টার এবং নেক্সট ইয়ারের কিন্তু ইনফ্লেশন ডেটা খুবই স্ট্রং দেখাচ্ছে তারা। FY27 এর জন্য জিডিপির অনুমান, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের অনুমান রেখেছে তারা 6.6% থেকে 7%, যেটা খুবই হাই লেভেলের গ্রোথের সাইন দেখাচ্ছে এই মার্কেট কন্ডিশনে। আর নেক্সট আরবিআই গভর্নর বলেছে যে ব্যাংকিং সিস্টেমের লিকুইডিটি তারা শিওর করবেন, মানে বর্তমানে যদিও তারা বলছে খুবই স্ট্রং লিকুইডিটি রয়েছে এবং ভবিষ্যতেও যদি লিকুইডিটির প্রয়োজন হয় তারা লিকুইডিটি দেওয়ার চেষ্টা করবে। যে কারণে আমার মত অনুযায়ী এই পলিসির সব থেকে বেস্ট দুটো জিনিস, যে ইন্টারেস্ট রেট সাইকেল আনচেঞ্জ রাখা হয়েছে, যেটা পজিটিভ সাইন, নেগেটিভ বা পজিটিভ কিছুই করা হয়নি যেটা পজিটিভ, আর এর সাথে সাথে লিকুইডিটির জন্য পজিটিভ সাইন দিয়েছে। তার মানে ব্যাংকিং সেক্টর বা ফিনান্স সেক্টরে আমার মনে হয় গ্রোথ এখনো কন্টিনিউ হবে। আর বিশেষ করে বেশ কিছু কোয়ালিটি কোম্পানি যাদের ভ্যালুয়েশন ঠিকঠাক পজিশনে রয়েছে, অ্যাসেট কোয়ালিটি ঠিক পজিশনে রয়েছে, নেট ইন্টারেস্ট মার্জিন ঠিক পজিশনে রয়েছে, সেই সমস্ত কোম্পানিগুলো অবশ্যই ফোকাসে রাখা উচিত। যে কারণে বর্তমানে ইন্ডিয়ার সমস্ত টপ লেভেলের ফান্ড ম্যানেজাররা তারাও সব থেকে হাইয়েস্ট এলিভেশন ওই টাইপের কোম্পানিগুলোতেই রেখেছে, যেটা আপনারা চেক আউট করলে দেখতে পাবেন। আজকে এই অবধি রাখবো। যদি আপনারা পার্সোনাল ক্লাসের মাধ্যমে এই সমস্ত পয়েন্টস, কি করে কোয়ালিটি কোম্পানি নিজে খুঁজে বের করবেন, মার্কেট সাইকেল কি করে কাজ করে, স্টক স্পেসিফিক সাইকেল কি করে কাজ করে, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে কি করে ভ্যালুয়েশন সস্তা দেখায়, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি, এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকে, এবং লাইভ মার্কেটেও ডিসিশন মেকিংয়ে হেল্প করা হয় আমাদের স্টুডেন্টস গ্রুপের মাধ্যমে। ইনফ্লুয়েন্স হবেন না,
অ্যাকচুয়াল মার্কেট যদি শিখতে চান তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। আর আমার নাম করে বেশ কিছু অসাধু ব্যক্তিরা আমার প্রোফাইল পিকচার ইউজ করে আপনাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। সাবধানে থাকবেন। পুষ্পেন্দু কখনো বা পুষ্পেন্দুর চ্যানেল লার্ন ফর আর্ন কখনো আপনাদেরকে মানে আমার তরফ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না আমি। তো কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আমার প্রোফাইল পিকচার ইউজ করে বা মেসেঞ্জারে মেসেজ করছে যে কোনো প্রিমিয়াম গ্রুপে জয়েন করানোর জন্য, সাবধানে থাকবে, সেটা ফেক গ্রুপ। আমার গ্রুপ কখনো মেসেজ করবে না আপনাকে বা কখনো আমার তরফ থেকে আপনাকে অ্যাপ্রোচ করবে না ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য। সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।